বিলিভ ইন ইয়োরসেলফ অ্যান্ড এভরিথিং ইজ পসিবল। নিজের উপর বিশ্বাস রেখে লক্ষ্যে অটুট থাকলে সফলতা আসবেই। দর্শক, আজ আপনাদের এমন এক সফলতার গল্প শোনাতে যাচ্ছে। বলছিলাম 2023-24 সেশনে নার্সিং ভর্তি পরীক্ষায় গোটা দেশে দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী দুই মেধাবী শিক্ষার্থীর কথা, প্রজ্ঞা শিকদার এবং অর্পিতা বিশ্বাস। আজ তাদের মুখ থেকে শুনবো তাদের সফলতা জার্নি। তো প্রজ্ঞা, আহ মুখ দেখেই বোঝা যাচ্ছে আসলে অনেক ভালো আছো। তো কেমন লাগছে এত সুন্দর একটা রেজাল্ট করার পর? কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আপু। তোমার অনুভূতিটা আসলে কেমন প্রথম যখন রেজাল্টটা পেলে? তখন মানে কেমন কেমন লেগেছিল আর কি, ওই ফিলিংসটা তোমার কেমন ছিল? আসলে শুরুতে তো শুনতে পেয়েছি যে ঢাকা নার্সিং কলেজে চান্স হয়েছে, তারপর ওইটা নিয়ে অনেক খুশি ছিলাম। তারপর আবার একটু পরেই আবার আরেকটা খুশির নিউজ পাইছি যে জাতীয় মেধা তালিকায় তৃতীয় স্থান হয়েছে। ওইটা আসলে আমার কাছে অনেক বড় একটা সারপ্রাইজের মতো ছিল। আচ্ছা, মানে তুমি এক্সপেক্ট করোনি যে তুমি হচ্ছে মানে একদম র্যাঙ্ক করে ফেলবে, তুমি তৃতীয় স্থান অধিকার করে ফেলবে, মানে এরকমটা হচ্ছে তুমি ভাবোনি, তাই তো? আসলে পরীক্ষা দেওয়ার আগের সময়টাতে আর কি দেখা গেছে অনেক ক্যান্ডিডেট ছিল, এই জিনিসটা অনেক মাথায় কাজ করতো। তখন আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল নিজের জন্য একটা সিট নিশ্চিত করা। তখন আসলে জাতীয় মেধা তালিকায় নাম আসবে ওই রকম কিছু মাথায় ছিল না। আচ্ছা অর্পিতা, সারা দেশের ভিতর তৃতীয় স্থান অর্জন করেছো, অনুভূতিটা কেমন আসলে? অনেক ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমার থেকে বেশি আমার পরিবার খুশি যে আমার একটা লক্ষ্য ছিল একটা সিট আমাকে পেতে হবে। আমি এটা আশা করিনি যে জাতীয় মেধা তালিকায় স্থান করব। তার মানে তুমি বলতেছো যে এটা তোমার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ ছিল। হ্যাঁ, আচ্ছা, তো এই যে এত সুন্দর রেজাল্ট তোমরা করেছো, আহ, প্রজ্ঞা, তোমার এই সাফল্যের পিছনে কৃতিত্বটা কাকে দিতে চাও? আসলে আমার নার্সিং সাইডটাতে আসা সবচেয়ে বড় অবদান রেখেছে আমার আম্মু। আমার আম্মু চাইতেন আমি নার্সিং আসি, আর আম্মুর চাওয়া থেকেই নার্সিং সম্পর্কে বিভিন্ন জায়গা থেকে জানতে চেষ্টা করি। তো সবকিছু জানার পর আসলে আমার নিজের মধ্যেও একটা আগ্রহ সৃষ্টি হয় যে না, আমি নার্সিং সাইডটাতে যাবো। ওইখান থেকেই প্রিপারেশন নেওয়া এবং আলহামদুলিল্লাহ একটা সিট পাওয়া। বাহ, চমৎকার। তো তোমার কাছেও সেম প্রশ্ন যে তোমার এই সাফল্যের পিছনে কৃতিত্বটা আসলে কাকে দিতে চাও? কৃতিত্ব আসলে আমার পরিবারের। আমার তো ইচ্ছে ছিলই, তারপরে আমার ইচ্ছেটা যখন তাদের জানালাম, তারা অনেক সাপোর্ট করলো এবং অ্যাডমিশনের জার্নিটা সবসময় পাশে ছিল আমার ফ্যামিলি। সো আর তার সাথে নিজের পড়াশোনা তো আছে। তো ওভারঅল হচ্ছে ফ্যামিলি প্লাস নিজের অধ্যাবসায়, এটা মিলিয়েই হচ্ছে এত সুন্দর একটা রেজাল্ট। আচ্ছা, তো আর হচ্ছে এডমিশনে এত সুন্দর একটা রেজাল্ট করলে, আহ, গোটা দেশের ভিতর তৃতীয় হয়েছো, তো স্কুল কলেজেও কি ব্যাকগ্রাউন্ড এরকম ছিল যে ক্লাসে হচ্ছে সব সময় এক দুই এরকম থাকতো? হ্যাঁ আপু, আসলে ক্লাসের মধ্যেও সবসময় 1 2 3 এর মাঝখানেই থাকতাম আচ্ছা, আমি। পজিশন করতে আর কি। হ্যাঁ। তো অর্পিতাও কি সেম? না, আমি আসলে মোটামুটি স্টুডেন্ট ছিলাম। পড়াশোনা চলছে, চলবে। চেষ্টা করতাম যে একটু ভালো কিছু করার। আচ্ছা, তার মানে ব্যাপারটা কি এরকম যে এডমিশন আসলে ভালো কিছু করতে হলে ফার্স্ট সেকেন্ড হওয়াটা একদম ম্যান্ডেটরি? না, ম্যান্ডেটরি এটা না? ম্যাটার করে না। আচ্ছা, তোমার জন্য তো এটা অবশ্যই ম্যাটার করে না। তো যারা হচ্ছে মানে পরবর্তীতে এডমিশন দেবে তাদের জন্য কিন্তু আমরা বলতে পারি যেটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট, যে আমরা মনে করি আহ ভালো কিছু করতে হলে এডমিশনে চান্স পেতে হলে আমাকে ফার্স্ট বা সেকেন্ড হইতেই হবে। তো ব্যাপারটা আসলে তুমি তেমন না। আহ সেটা একদম মানে রং প্রমাণ করে দিয়েছো যে ব্যাপারটা আসলে এরকম না। আচ্ছা, তো সোনারগাঁওয়ের সোনার কন্যা, সোনারগাঁওয়ে আর তুমি হচ্ছে নারায়ণগঞ্জে, রাইট? জি আচ্ছা, আপু। নারায়ণগঞ্জে আর কি কি টুরিস্ট স্পট আছে মানে যেখানে আমরা ঘুরতে যেতে পারি? আসলে নারায়ণগঞ্জ তো বিখ্যাত সোনারগাঁয়ের জন্য, আর সোনারগাঁয়ে অনেকেই ঘুরতে যায়। আর এখন আন্তর্জাতিক বাণিজ্য মেলা এটা নারায়ণগঞ্জে হয়, ওই জায়গায় অনেকে যায়। আবার 300 ফিট, ওই জায়গায় অনেকেই ঘুরতে যায়। আচ্ছা, যদি 300 ফিট ঘুরতে যেতে চাই নিয়ে যাবে? অবশ্যই আপু। আচ্ছা, ঠিক আছে। আহ ঝিনাইদহ হোম ডিস্ট্রিক্ট কলকাতার। আচ্ছা, ঝিনাইদহ শুনেছি ওখানে অনেক ঝিনুক পাওয়া যায়, এটা কি সত্যি? হ্যাঁ, ইতিহাস বলে একসময় ঝিনাইদহতে অনেক ঝিনুক পাওয়া যেত। ওখান থেকেই ঝিনাইদহের নামকরণ। ঝিনুকের ভেতর কি পাওয়া যায়? মুক্তা।
তাহলে ঝিনাইদহের মুখটা হচ্ছে আমাদের অর্পিতা। আচ্ছা, তো নারায়ণগঞ্জে তো তোমার পড়াশোনা, রাইট? জি আপু। নারায়ণগঞ্জে পড়াশোনা করেছো। নারায়ণগঞ্জ কোন কলেজ থেকে পড়াশোনা করেছো তুমি? আসলে আমি কলেজে নারায়ণগঞ্জ পড়িনি, আমি মিরপুর বাংলা কলেজে পড়েছি। আচ্ছা, তো স্কুল বা হচ্ছে হাই স্কুল তো ওখানেই ছিল। হ্যাঁ আপু। তো ওই সময়ের জীবনটা আসলে তোমার কেমন ছিল? আর নার্সিং এ কি ওই সময় থেকে আসার ইচ্ছা ছিল কিনা? আমার নার্সিং এ আসার ইচ্ছাটা শুরু হয়েছিল কলেজ থেকে। আম্মু কলেজ বলতেন, তখন থেকে আস্তে আস্তে নার্সিং বিষয়টা সম্পর্কে জানতে চেষ্টা করি এবং অনেক কিছু জানার পর নিজের মধ্যে একটা আগ্রহের সৃষ্টি হয়। আচ্ছা, স্কুল কলেজে কি ফাঁকি দেওয়া হয়েছে? জি আপু। স্কুল পালাইছো কখনো? হ্যাঁ। আচ্ছা, তুমি স্কুল পালিয়ে রবীন্দ্রনাথ হওয়া যায় না। তুমি রবীন্দ্রনাথ নিশ্চয়ই হওনি, বাট স্কুল পালিয়েও যে এত সুন্দর একটা রেজাল্ট করা যায় এটা কিন্তু তুমি প্রুভ করে দিয়েছো। তো তোমার পড়াশোনা কোথায় ছিল? ঝিনাইদহে ওখানেই নাকি হচ্ছে হ্যাঁ, বাইরে ঝিনাইদহ। কোথাও? আমি বরাবরই গ্রামের মেয়ে। তো আমার কলেজের নাম ছিল মনুরিয়া এম স্কুল অ্যান্ড কলেজ। মূলত ক্লাস 10 থেকেই নার্সিং এর প্রতি একটা আগ্রহ জন্মে। তো স্যাররা অনেক হেল্প করেছেন, অনেক অনুপ্রেরণা দিয়েছেন। কলেজে উঠেও কলেজে উঠে লক্ষ্য ছিল একটা ভালো রেজাল্ট করব, তারপর অ্যাডমিশনের চিন্তা ভাবনা। আচ্ছা, তো ঝিনাইদহ গ্রামটা সম্পর্কে যদি কিছু বলতে, মানে যেমন আমরা যেরকমটা জানি যে কবিতায় বা হচ্ছে গল্পে পড়ি, ছবিতে অ্যাড করি যে গ্রামের সুন্দর নদী থাকবে, তারপর হচ্ছে গাছপালা থাকবে অনেক। তোমার গ্রামে কি কোনো নদী আছে? গ্রামে নদী নাই। আশেপাশে আছে? হ্যাঁ, আচ্ছা, গ্রামটা কেমন? অনেক সুন্দর নিশ্চয়ই। অবশ্যই। আচ্ছা, কখনো যদি আমরা যেতে চাই আমাদের কি নেওয়া যাবে? অবশ্যই। আচ্ছা, তো তুমি যে কলেজে পড়াশোনা করেছো, ঝিনাইদহ বললে তুমি যে ওখানেই পড়াশোনা করেছো, তো তোমার কলেজ লাইফ থেকে নার্সিং এ আসার যে একটা চিন্তাধারা, তো এক্ষেত্রে টিচারদের কোনো হেল্প তুমি পেয়েছিলে কিনা, বা তারা হচ্ছে জানতো কিনা নার্সিং সম্পর্কে? অবশ্যই। তারা তারা এই বিষয়টা জানতো এবং আমাকে অনেক অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করতো যাতে আমি এই সেক্টরটায় আসি। আচ্ছা, তো মানে ঝিনাইদহ থেকে মানে একদম ডিরেক্ট হচ্ছে ঢাকায়, ব্যাপারটা অবশ্যই আসলে অনেক বড় কিছু আমার জন্য। অবশ্যই অবশ্যই। তো হচ্ছে আহ, এই যে ঝিনাইদহে একটা গ্রাম্য পরিবেশ থেকে একটা মেয়ে, একটা মুক্তা আসলে আমরা বলতে পারি আমাদের এখানে এসেছে, তো তার আইডলটাকে আসলে কাকে আইডল মানতো সে? কাকে আইডল মানতে তুমি? আদর্শকে তোমার? অবশ্যই আমার মা, আমার বাবা। আচ্ছা তারা সাপোর্ট না করলে এই পর্যন্ত আমার কখনোই আসা হতো না। আচ্ছা, ঝিনাইদহের এমন কোনো বিখ্যাত ব্যক্তিবর্গ আছে যাদের নাম তোমার এই মুহূর্তে মাথায় আসছে? কারোর নাম বলতে পারবা? ব্যক্তিবর্গ তো আছে অবশ্যই, তো নাম নাম এই মুহূর্তে মাথায় আসছে না। আচ্ছা, নারায়ণগঞ্জে কি এমন কেউ আছে? হ্যাঁ আপু, কে? আমরা আসলে ওই যে দুইজন নারী মুক্তিযোদ্ধার নাম জানি। কে আছে? সিতারা বেগম, উনি আসলে আমাদের নারায়ণগঞ্জে। আচ্ছা, তাহলে তোমার আইডল আসলে কে? আমি সব সময় আমার আইডল মানে আমার আম্মুকে। এই যে নারায়ণগঞ্জের যে আসলে আম্মু বলেছে, এরপরে কিছু বলার থাকে না। আম্মুকে আসলে আম্মুর উপরে কিছু হয় না। তো সিতারা বেগম আরেকজনের নাম কি বলতে পারবে? আরেকজন কে তারা ছিল? মন দিবি। তারা মন দিবে। আচ্ছা আচ্ছা, তো আমরা যেটা জানি যে ছেলেরা কিন্তু একটা স্পোর্টস লাভার হয়, তো হ্যাঁ। ওরা অবসর পেলেই বা হচ্ছে সুযোগ পেলেই দেখা যায় স্পোর্টস এর দিকে ঝুঁকে যায়। তো তোমাদের যখন অবসর থাকে বা হচ্ছে যখন ফাঁকি দিতে মন চায়, তখন এক্স্যাক্টলি কি করো? আসলে স্পোর্টস জিনিসটা হচ্ছে যখন কোনো এক্সাইটমেন্ট ম্যাচ থাকে তখন ওইটা দেখা হয়। সবসময় দেখি ওই রকম না। এই টি-20 বিশ্বকাপ চলতেছে, তো হ্যাঁ এটা। এখানে বাংলাদেশ তো খেলছে, তো হ্যাঁ, দেখা কি হয় খেলা? আচ্ছা, কোন টিম সাপোর্ট করো? অবশ্যই বাংলাদেশ। আচ্ছা, হ্যালো বাংলাদেশ, জিতলো জিতলেও বাংলাদেশ। বাংলাদেশ। আচ্ছা, তো তুমি কি স্পোর্টস দেখো? এরকম দেখা হয়? না, আসলে আমি ফুটবল ক্রিকেট কিছুই দেখা হয় না? হ্যাঁ, ফুটবল দেখি। ফুটবলে বাংলাদেশের কার নাম বলতে পারবা? বাংলাদেশে বর্তমান কিন্তু তরুণ একজন প্লেয়ার আছে, খুব ভালো খেলছেন উনি, শেখ মুরসালিন, পর্তুগাল থেকে অফার পেয়েছে। আর আমাদের আরো একজন, কিন্তু ফুটবল কি দেখা হয় তোমার? হ্যাঁ ফুটবল আপু। দেখো? বাংলাদেশের ক্যাপ্টেন যিনি, চিনো? হ্যাঁ চিনি। নাম জানো? ভুলে গেছি। আচ্ছা, আমি নাম বললে হয়তো মনে পড়বে, জামাল ভুঁইয়া। হ্যাঁ জামাল ভুঁইয়া। আচ্ছা, তো দেখা যাচ্ছে বাংলাদেশও কিন্তু মানে আস্তে আস্তে খেলাধুলার দিকে অনেক এগিয়ে যাচ্ছে। এই যে যেমন তোমরা দুজন নারী,
আমিও একজন নারী। তো নারীরা কিন্তু সব দিকে এখন একটা প্রভাব বিস্তার করে ফেলছে। তো সেক্ষেত্রে ফুটবলের দিকেও কিন্তু নারীদের অবদান বর্তমান অনেক বেশি। নারী হ্যাঁ। ফুটবলার, নারী ক্রিকেটার তো নাম জানো নিশ্চয়ই, আমাদের অধিনায়কের নাম জানো কি? হ্যাঁ আপু। জ্যোতি 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 হচ্ছেন আমাদের নারী ক্রিকেট দলের অধিনায়ক। তো ফুটবলেও কিন্তু এরকম নারীদের অনেক আধিপত্য। নারী ফুটবল তো মনে হয় দেখা হয় না। না। আচ্ছা, তোমার দেখা হয়? না আপু। ফুটবল এরকম দু একজন প্লেয়ারের নাম তো অবশ্যই শুনে থাকবে। হ্যাঁ জানি, এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, এই যে হচ্ছে যেমন কৃষ্ণা রানী সরকার, তারপর হচ্ছেন আরেকটা মেয়ে, তোমার চুলগুলো কিন্তু অনেক সুন্দর, তোমার মতো অনেক সুন্দর চুল ছিল মেয়েটার, মানে চুল আছে। সে হচ্ছে আমাদের ঋতুপর্ণা চাকমা। ঋতুপর্ণা, রাইট, তুমি এটা তো জানো। খেলাধুলা ছাড়া মানে স্পোর্টস দেখা বা খেলা ছাড়া অবসর সময় আর কি করতে? আমি বই পড়া অনেক পছন্দ করি। কোন লেখকের বই পড়া হয়? আমার পছন্দের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। কয়টা নাম বলতে পারবা রবি ঠাকুরের বই? আমি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যটা পড়েছি, গীতাঞ্জলি পড়েছি। আচ্ছা, অবসরে অর্পিতার কি করা হয়? অবসর সময়ে আমি খুব আমি ঘুমোতে খুব পছন্দ করি। আচ্ছা, এই যে এডমিশন টাইমে যে এই যে তুমি বই পড়তে মানে বই পড়তে পছন্দ করো, তুমি ঘুমাতে পছন্দ করো, তো এডমিশনের সময় এই ব্যাপারটা কিভাবে ম্যানেজ করতে? তখনও কি এরকম তুমি খুব ঘুমাইতা, তুমি হচ্ছে তখনও বই পড়তে? না আপু, আর কি এডমিশনের আগে বাইরের বইগুলো তেমন একটা পড়া হয়নি, তখন পাঠ্য বইগুলো পড়তাম। আর এডমিশনের প্রিপারেশনের জন্য যে সাবজেক্ট ভিত্তিক পড়াগুলো আছে ওইগুলোর প্রতি বেশি টাইম দেওয়া হতো, তখন এগুলো করা হতো। আচ্ছা, অর্পিতা? যদিও ঘুম আমি খুব পছন্দ করি, তবু অ্যাডমিশনের সময়টা ঘুম হয়নি। অনেক টেনশন কাজ করতো মাথার ভিতর, যে আমার দ্বারা হবে কি, আমি কি পারবো, এরকম কিছু। তো এটাই হচ্ছে মানে ঘুমটাকে তখন বিসর্জন দিতে হয়েছে। হ্যাঁ, অবশ্যই ঘুমটাকে বিসর্জন দিয়ে 24 ঘন্টায় 5 ঘন্টা ঘুমাতাম, আর বাকি সময় খাওয়া দাওয়া বাদে বইয়ের পেছনেই টাইম যেত। আচ্ছা, তার মানে কিছু পেতে হলে কিছু দিতে হয়, তাই না? তো এখন কি আবার আগের মতো এরকম বই পড়াটা কন্টিনিউ হচ্ছে, আর তোমার ঘুম কি কন্টিনিউ হচ্ছে? এখন কি পড়ছো, বই পড়ছো? এখনো শুরু করিনি, তবে কিছুদিনের মধ্যে একটা নতুন বই পড়া শুরু করব। বাবা, খুব ভালো কথা। তো তোমার কি আবার ঘুম শুরু হবে নাকি তাড়াতাড়ি? না, যেহেতু এই সেক্টরে আসছি অবশ্যই অনেক পরিশ্রম করতে হবে। যদিও আমি এটা বলতে পারি, আমি হয়তো মেধাবী না, তবে যথেষ্ট পরিমাণ পরিশ্রমী আমি। বাহ, খুব ভালো কথা। আসলে হার্ডওয়ার্কিং যারা তারা লাইফে অনেক ভালো কিছু করতে পারে, সেটা আমরা এই দুজন মেধাবীকে দেখেই আসলে বুঝতে পারছি। আচ্ছা, পরবর্তীতে যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য তোমাদের কি দিক নির্দেশনা থাকবে? তো এই সময়ে হচ্ছে অনেকে ফোনের দিকে চলে যায়, বেশি টাইম দেয় বা হচ্ছে ফাঁকি দেয়, তো এ ব্যাপারে কি বলতে চাও? আসলে এডমিশন সময়টা তো খুব বেশি বড় নয়, খুব ছোট্ট একটা সময়। আমার মনে হয় তখন বাইরের সব কাজ বাদ দিয়ে পড়ার প্রতি মনটা দেওয়া উচিত। আর পড়াশোনার ক্ষেত্রে আমি বলবো, প্রথম তুমি সাবজেক্ট ভিত্তিক পড়াগুলো শেষ করো, তারপর প্রশ্ন ব্যাংকটা শেষ করো, তোমার ভালো একটা রেজাল্ট হবে ইনশাল্লাহ। আচ্ছা, ফোনে কি এডিক্টেড ছিলে তুমি তখন? না আপু, তখন ফোনে বেশি একটা সময় দেইনি। বাহ, খুব ভালো। আচ্ছা, তোমার কি সাজেশন থাকবে যারা তোমার ছোট, তাদের যদি নার্সিং আসতে চায় তাদের কি সাজেশন দিবে তুমি? অবশ্যই অ্যাডমিশনের সময়টা প্রচুর পরিশ্রম করা লাগবে। আর টপিক ভিত্তিক যে বিষয়গুলো আছে সেটা বারবার বেসিক টু অ্যাডভান্স A to Z মাথার ভিতর রাখা লাগবে। এইভাবে চললে আর পরিশ্রমও ছাড়া তো সফলতা এমনি এমনি আসবে না। আমি বলবো যথেষ্ট রকমের পরিশ্রম করা লাগবে। আচ্ছা, তাহলে হচ্ছে আশানুরূপ একটা ফল পাওয়া যাবে। অবশ্যই হবে। আমরা হচ্ছে আড্ডার শেষ মুহূর্তে আসলে, তো তোমার জীবনের কোনো মজার ঘটনা আছে কিনা সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করো। হ্যাঁ আপু, একবার স্কুল ছুটির পরে বাসায় ফেরার টাইম, রাস্তার পাশে একজন, আর কি পরিচিত না অপরিচিত একজনের আম গাছের মধ্যে আচ্ছা। ঢুকছিলাম। তো আম পাড়তেছিলাম, ওই টাইমে মালিক এসে পড়ছিল। তারপর ওই জায়গায় ব্যাগ টেক রাখে আমি দৌড়ে চলে আসছিলাম। তারপর আর কি 3 দিন আর স্কুলে যাই নাই।
এরপর বাসায় বকা দেয়নি? হ্যাঁ, পরে জানতে পারছি যে আমি এই কাজটা করছি, পরে আর করি নাই। আচ্ছা, তো তোমার হচ্ছে এরকম কোনো মজার ঘটনা আছে কিনা লাইফে, মানে যেটা স্মরণীয়? দুষ্টামি তো আছেই, তারপরেও আমি এতটাও দুষ্ট ছিলাম না। একবার নিজের কাছেই পেয়ারা পাড়তে উঠছিলাম, ওখান থেকে পা পিছলে পড়ে যাই, ব্যথা তো লাগছেই, ওরপর মায়াও বাজে। আচ্ছা আচ্ছা, এরপরে কি তারপরে দুষ্টামি না, ছেড়ে কানে দিয়েছো? ধরছি, আর কখনো করবো না। আচ্ছা, তো অনেক সময় আসলে তোমাদের সাথে আড্ডা দিলাম, অনেক কিছু তোমাদের থেকে শুনতে পেরেছি আজকে। তো আবার হয়তো কখনো তোমাদের সাথে এমন আড্ডা দেওয়ার সুযোগ হবে আশা করি। তো আজকে হচ্ছে দর্শক এ পর্যন্তই ছিল, দেখা হয়ে যাবে এরপর আরো কোন একটা প্রোগ্রামে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছে।